জামিনে চাননি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী, বলেছেন আদালতের তো ক্ষমতাই নাই জামিন দেওয়ার। লতিফ সিদ্দিকী কি বুঝিয়ে দিলেন অধ্যাপক ইউনূস আর আসিফ নজরুলের আমলে দেশের আদালত ব্যবস্থা কতটা অসহায়। আসিফ নজরুলের সহকর্মী অধ্যাপক কার্জন আদালত পাড়ায় সংবিধান রক্ষার শপথের কথা জানিয়েছেন। এর অর্থ কি আসিফ নজরুলরা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানটিকে ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছেন? সাংবাদিক পান্না নিজের হাত করা দেখিয়ে প্রশ্ন করেছেন, মুক্তিযোদ্ধাদের পক্ষে বলা বা মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলা কি সন্ত্রাসী কাজ? 28 আগস্ট থেকে এই প্রশ্ন শুধু সাংবাদিক পান্নারই নয়, দেশের সর্বস্তরের মানুষের, যারা বিশ্বাস করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এদেশের ভিত্তি, তাদের সবার। আর এই প্রশ্ন কাদেরকে করা হচ্ছে অধ্যাপক ইউনূসের সরকারকে, যাদের শাসনামলে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করা হয়েছে, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়েছে এবং সবশেষ মুক্তিযোদ্ধাদের কি বলছে, তারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র করছে। অধ্যাপক ইউনূস ও তার মিত্ররা এমন নতুন বন্দোবস্তের বাংলাদেশে নিজেদের প্রশ্রয়ে গড়ে তুলেছে মব বাহিনী। যারা মবের শিকার হচ্ছেন তারা যাচ্ছেন জেলে, পড়ানো হচ্ছে হাতকড়া। পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষে যে শক্তিটি জুলাই আন্দোলনের সমর্থক, তাদেরকেও জেলে ভরা হচ্ছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে যাদের গ্রেপ্তার করা হলো, তাদের অনেকেই ছিলেন জুলাই আন্দোলনের সমর্থক। এর অর্থ হলো দেশের কেউ আর নিরাপদ নন। মব সন্ত্রাসের বিরোধিতা এবং মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ালেই রেহাই পাবে না জুলাইয়ের মিত্ররাও। প্রশ্ন হলো, এ থেকে কি বার্তা দিচ্ছে সরকার? এ ঘটনা কি সরকারের শক্তির প্রমাণ দিচ্ছে, নাকি নড়বড়ে ভিত্তির আতঙ্ক থেকে আরো বেসামাল হয়ে পড়ছে তারা? মিত্রদের সঙ্গেও অবিশ্বাসের সম্পর্ক তৈরি এবং মবের শক্তির উপর নির্ভর করে কতদিন চলতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? যে ফ্রাঙ্কেনস্টাইনে পেলে পুষে বড় করা হচ্ছে, সে কি আগামীতে অনুগত থাকবে মনিবের, নাকি স্বার্থে আঘাত লাগলে যমুনায় গিয়েও মব করবে তারা? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে 28 আগস্ট মঞ্চ 71-এর গোল টেবিল অনুষ্ঠান পণ্ড হয় মবের তাণ্ডবে। এরপর সেখান থেকে মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুর আলম পান্না সহ 16 জনকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। রাতে গ্রেপ্তার দেখানো হয় সন্ত্রাস বিরোধী আইনের মামলায়। শাহবাগ থানার এসআই মোহাম্মদ আমিরুল ইসলাম মামলা করেন তাদের বিরুদ্ধে। দর্শক, মামলার এজাহারটি আমরা বিশ্লেষণ করে দেখেছি। সেখানে বেশ কিছু মিথ্যা ও ভুল তথ্য দেয়া হয়েছে। এজাহারে বলা হয়েছে, শাহবাগ থানার এসআই মোহাম্মদ আমিরুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় টহলরত অবস্থায় বেতারের মাধ্যমে একটি গোল টেবিল বৈঠকে আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার খবর পান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায় কিছু লোক ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামের ভিতরে থাকা কয়েকজনকে ঘিরে ধরে আওয়ামী ফ্যাসিস্ট স্লোগান দিচ্ছে এবং সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী বক্তব্য দিচ্ছিলেন। অথচ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনের বক্তব্য শেষ হওয়ার পরে একদল মব মঞ্চ 71-এর অনুষ্ঠানে গিয়ে হামলা চালায়। তারপর আর কেউ বক্তব্য দিতে পারেনি। বিবিসি বাংলা ও দৈনিক প্রথম আলোর খবরেও একই কথা বলা হয়েছে। বিবিসি বাংলা কথা বলেছেন সাবেক সচিব আবু আলম শহীদ খানের সাথে, যিনি ওই অনুষ্ঠানে ছিলেন। বিবিসি বাংলাকে জনাব আবু আলম শহীদ বলেছেন, অধ্যাপক কার্জনের বক্তব্য শেষ হবার পরপরই হঠাৎ করে গেটের দিকে হইচই শুনতে পান। বেরিয়ে এসে দেখতে পান কয়েকজন মানুষ চিৎকার করে বলছে, এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, ফ্যাসিবাদের দোসর আছে। এই সময় মিস্টার খান তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তারা একই দাবি তুলে কক্ষটিতে তালা মারার চেষ্টা করেন বলে জানান তিনি। পরে তা না করে 20-25 জন সেখানে ঢুকে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক বিবিসিকে জানিয়েছেন, হেনস্থাকারীরা সেখানে ঢুকেই লতিফ সিদ্দিকীকে ঘেরাও করে কুরুচিপূর্ণ স্লোগান দিতে থাকেন। এ সময় ধারণ করা বেশ কিছু ভিডিওতে দেখা গেছে পেছন থেকে একজন তাকে ধাক্কাও দেন। পুলিশ এজাহারে উল্লেখ করা হয়েছে, 5 আগস্ট মঞ্চ 71 নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে, যার উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ঠেকানো। সেই সংগঠনের পক্ষ থেকে এই গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল। দর্শক, এই মঞ্চ 71-এর আহ্বায়ক হলেন অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জিরাই খান পান্না, দুজনেই মুক্তিযোদ্ধা। আল মাহমুদ মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর প্রতীক উপাধি পেয়েছেন। দর্শক, এদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে টাঙ্গাইলের একটি পরিবারের নাম খুব ভালোভাবে জড়িয়ে আছে, সেটি হলো সিদ্দিকী পরিবার।
এই পরিবারের সব ভাই মুক্তিযোদ্ধা। এই পরিবারের কাদের সিদ্দিকী বীরুত্তম খেতাবে ভূষিত, বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকীও মুক্তিযোদ্ধা। বহু বছর আগে অধ্যাপক হুমায়ুন আজাদ বলেছিলেন, পাকিস্তান ভাঙ্গার অপরাধে এদেশে একদিন মুক্তিযোদ্ধাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান করা হবে। পুলিশের এই এজাহার কি তারই শুরু? না হলে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ কেন? পুলিশের এজাহারে বলা হয়েছে, লতিফ সিদ্দিকী মঞ্চ ৭১-এর ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশ অস্থিতিশীল করতে চেয়েছেন। তিনি অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র সহ উপস্থিত অন্যদের প্ররোচিত করে বক্তব্য দিচ্ছিলেন। অথচ জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছিল তার। আবার অতীতে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হওয়ার পর থেকে তিনি ছিলেন শেখ হাসিনার কট্টর সমালোচক। তার মতো জুলাই আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন সাংবাদিক মঞ্জুর আলম পান্নাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা হয়েছিল আওয়ামী লীগ আমলে। অথচ তাদের বিরুদ্ধে এবার সন্ত্রাস বিরোধী আইনে মামলা করল ডক্টর ইউনূস সরকারের পুলিশ। এখানেই শেষ নয়, হাতকড়া পরিয়ে সবাইকে নেওয়া হয় আদালতে। যথারীতি আদালত জামিন না দিয়ে সবাইকে কারাগারে পাঠায়। অন্যদিকে জেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আটক ১৬ জনের বক্তব্য, বিবৃতি, বই ও কলামের লেখা বিশ্লেষণ করে সন্ত্রাসবাদের আলামত পাওয়া গেছে। শফিকুল ইসলাম বলেন, লতিফ সাহেবের বক্তব্য, ব্যানার, লেখা, কলাম ও বই সবই আমরা অ্যানালাইসিস করেছি। এগুলো একটি নির্দিষ্ট দিকে যাচ্ছে যা রাষ্ট্রের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। তারা যেসব বক্তব্য ও বিবৃতি দিচ্ছেন তা রাষ্ট্রীয় অবস্থানের বিপরীত এবং সন্ত্রাসবাদের ইঙ্গিতবাহী। দর্শক, অধ্যাপক ইউনূস ও তার মিত্ররা কথায় কথায় বলে থাকেন পুলিশ বাহিনী এখনো ঠিক হয়নি, অথচ মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলা দেওয়ার ক্ষেত্রে সুপার ফাস্ট পুলিশ বাহিনী। ২৪ ঘন্টারও কম সময় তারা অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক মেজবা কামাল, সাংবাদিক মাহবুব কামাল, সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুর আলম পান্নার বই কলাম পড়ে ফেলেছেন। উপসংহারে টেনেছেন যে তারা সন্ত্রাসবাদের রসদ যোগান দিয়েছেন। যদি সেটাই হয়, তাহলে এতদিন কেন তাদের গ্রেপ্তার করা হলো না? তারা ঠিক কি কি ধরনের সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড করেছেন তা কেন জাতির সামনে তুলে ধরেননি তারা? হঠাৎ করে মব করলো আর মুক্তিযোদ্ধারা সন্ত্রাসী হয়ে গেল। কেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক আর শিক্ষকের হাতে হাতকড়া পরালো সরকার? তার উত্তর আদালতেই দিয়েছেন সাংবাদিক মঞ্জুর আলম পান্না। বলেছেন, মানুষ কি লিখবে, সাংবাদিকরা কি লিখবে, কার পক্ষে লিখবে সাংবাদিকরা? আপনারা কার পক্ষে সাংবাদিকরা? সন্ত্রাসের বিরুদ্ধে বলি, দুর্নীতির বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ, এটা কতটা সত্য? আপনাদের মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি? মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলা, এগুলো সন্ত্রাস করা? দেশের সূর্য সন্তানরা এদেশের জন্য এদেশ স্বাধীন করেছে, তাদের সঙ্গে থাকা সন্ত্রাস করা, এটা আপনাদের মনে হয়? এই প্রশ্ন আপনারা করছেন যে আমরা কতটুকু সন্ত্রাস করেছি? দর্শক, প্রবীণ মুক্তিযোদ্ধা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবীদের একসঙ্গে এভাবে দাগী অপরাধীর মতো অপমানের নজির অতীতে কখনো দেখা যায়নি। কেন তাদের উপর এমন আগ্রাসী মনোভাব, সেটি আদালত এলাকায় পরিষ্কার করেন অধ্যাপক কার্জন। কারাগারে নিয়ে যাওয়ার সময় সংবিধানের বই উঁচু করে দেখিয়েছেন তিনি। বলেছেন, এই সংবিধান আমরা রক্ষা করব, এই বাংলাদেশ আমরা রক্ষা করব, আমরা রক্ষা করব। অধ্যাপক কার্জন অভিযোগ করেছেন, দেশ এখন পাকিস্তানপন্থীদের হাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদালতের কাঠগড়াতেও ছিলেন অদম্য। বিচারকের উদ্দেশ্যে বলেন, আমরা ভিকটিম, এর প্রতিকার চাই, আমাদের এখনই রিলিজ দিবেন। আমাদের যেভাবে হেনস্থা করা হয়েছে ৫ কোটি টাকার ক্ষতিপূরণ চাই, আর এখনই জামিন দেবেন। আমরা কারো কোনো দলীয় লোক নই। তবে এই মামলার আসামিদের জামিন না পাওয়ার বিষয়টি অপ্রত্যাশিত কোনো ঘটনা ছিল না। গত ১ বছরে এমন দৃশ্যই স্বাভাবিক হয়ে উঠেছে। এই কারণে আদালতের কাছে জামিনও চাননি মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী। আদালতে পুরো সময় ছিলেন হাসি মুখে। তবে তার পক্ষের আইনজীবীরা ওকালতনামায় স্বাক্ষর নিতে গেলে
তিনি ফিরিয়ে দেন। পরে তার পক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান, ওকালতনামায় সই নিতে গেলে লতিফ সিদ্দিকী বলেন, যে আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই তার কাছে কেন জামিন চাইবো, এজন্য ওকালতনামায় সই করবেন না, জামিনও চাইবেন না। ৭১-এর বীর মুক্তিযোদ্ধার এমন অবস্থান থেকে আরো একবার স্পষ্ট হলো বর্তমান সময়ের বিচার ব্যবস্থার উপর মানুষের ভয়াবহ আস্থাহীনতা। আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলা অন্তর্বর্তী সরকারের ফাঁকা বলিও পরিষ্কার হলো। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক যখন সরকারের আইন উপদেষ্টা, ঠিক তখন তার বিভাগেরই সহকর্মী জেলে গেলেন সরকারের দেয়া সন্ত্রাস বিরোধী আইনের মামলায়। জেলে পাঠানোর আগে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি উচ্চকণ্ঠে জানিয়ে গেলেন নাগরিকের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের তথ্য। হাফিজুর রহমান কার্জন বলেন, আমাদের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। সংবিধানের আর্টিকেল 33-তে বলা আছে, অ্যারেস্ট করার 24 ঘন্টার মধ্যে আদালতে উপস্থিত থাকতে হবে, নিজেদের আইনজীবী নিয়োগের সুযোগ দিতে হবে, সঙ্গে সঙ্গে আইনজীবীকে জানাতে হবে। সংবিধানে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা তা দেওয়া হয়নি। আমরা ভিকটিম, অথচ যারা অপরাধী তাদের গ্রেপ্তার না করে আমাদের গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, এই 16 জনের বিরুদ্ধে পুলিশের মামলা থেকেই সরকার অবস্থান পরিষ্কার। আবার আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর তর্জন গর্জন থেকেও বোঝা যাচ্ছে ভয়াবহ এক প্রতিহিংসায় আচ্ছন্ন সরকার। কাঠগড়ায় অধ্যাপক কার্জন কথা বলার সময় তাকে চোর বাটপার বলতেও ছাড়েনি রাষ্ট্রপক্ষ। আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন বলেন, এরা 17 বছর ফ্যাসিস্টের সুবিধাভোগী, এখন আদালতে এসে আঙুল উঠিয়ে কথা বলে, এরা চোর বাটপার। সাংবাদিক মঞ্জুর আলম পান্না এর প্রতিবাদ করলে তাকেও পড়তে হয় তোপের মুখে। প্রশ্ন হলো, একের পর এক প্রতিহিংসার এমন নজির কেন তৈরি করছে সরকার? মবের উপর ভর করে এখন জুলাই আন্দোলনের সমর্থকদেরও হরে দরে ফ্যাসিস্টের দোসর ট্যাগ দেওয়া হচ্ছে। নির্বিচারে সবাইকে জেলে পাঠিয়ে নিজের ক্ষমতা কতটা সংহত করতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার? এর জবাব কিছুটা পাওয়া যাচ্ছে সরকারের মিত্রদের উদ্বেগ থেকে। সাংবাদিক ডেভিড বার্গম্যান কঠোর সমালোচনা করে পোস্ট দিয়েছেন ফেসবুকে। তিনি লেখেন, এই ঘটনা থেকে সরকার বা দেশ কেউ উপকৃত হবে না। অন্তর্বর্তী সরকার বা পুলিশের ভিতরে কে বা কারা এমন কাজে উৎসাহ দিচ্ছেন তা নিয়েও প্রশ্ন তোলেন বার্গম্যান। বার্গম্যান বলেছেন, লতিফ সিদ্দিকীদের বিরুদ্ধে আনা অভিযোগ শুধু হাস্যকর নয়, সরাসরি রাষ্ট্রীয় মিথ্যাচার। বার্গম্যানের আশঙ্কা, এসব ঘটনা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সরকার অবস্থানের ধারণাকে আরো শক্তিশালী করতে পারে, এমনকি এ ধরনের নিপীড়ন মমক্রেসিকে আরো সাহসী করতেও ভূমিকা রাখবে। এর পেছনে জাতীয় নির্বাচন ভণ্ডুল করতে আগ্রহীদের হাত থাকতে পারে বলেও আশঙ্কা করেন ডেভিড বার্গম্যান। দর্শক, মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবীদের উপর মব হামলা করে তাদেরই উল্টো জেলে পাঠানোর ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের ভাবমূর্তি সংকটে পড়েছে ডক্টর ইউনূসের সরকার। প্রশ্ন হলো, প্রধান উপদেষ্টার যারা পারিষদ তারাও কি অন্ধ কানাগুলি তৈরি করছে ডক্টর ইউনূসের জন্য? তারা কি এমন এক চক্র তৈরি করতে চান যা থেকে চাইলেও বের হওয়া অসম্ভব? এমন এক দানবকে তারা বড় করে তুলেছেন যার কাছে অসহায় আত্মসমর্পণ করে টিকে থাকতে হবে ডক্টর ইউনূসকে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।